আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আজকে একটা খবর আপনাদের সাথে শেয়ার করব এবং খবরটা খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে কোনো অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রথম একটি প্রতিবেদন, একটি বিবৃতি পাওয়া গেছে এবং বিবৃতিটি দিয়েছে জাহাঙ্গীর কবির নানক এই বিবৃতিটা সংবাদপত্রে পাঠিয়েছে। তবে এক মাস পরে, আজকে যেহেতু 5 তারিখ, তাহলে ঠিক 1 মাস পরে তাদের বোধোদয় হয়েছে, তারা একটা বিবৃতি পাঠিয়েছে। যদিও একটু বলে রাখি যে এর আগে 9 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ পাঠ করার পরে আওয়ামী লীগের আরেক নেতা, আওয়ামী লীগ নেতা হানিফ, তিনি তাকে অভিনন্দন জানিয়ে, নবগঠিত সরকারকে অভিনন্দন জানিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। যদিও সেই ফেসবুক স্ট্যাটাসটা আসলে ওনার ভেরিফাইড পেজ নাই, ছিল কি আমি জানি না, ভেরিফাইড পেজ থেকে দেয়া না। তবে এটা নিয়ে হয়তো দ্বিমত থাকতে পারে যে এটা তাদের দলীয় সিদ্ধান্ত ছিল কিনা বা দলগতভাবে দিয়েছে কিনা। কিন্তু জাহাঙ্গীর কবির নানকের এই বিবৃতিটা দলীয়ভাবে দিয়েছে বলে মনে হচ্ছে, যেহেতু পত্রপত্রিকায় তিনি পাঠিয়েছেন। এখন তিনি আসলে কি বলেছেন এটা একটু আলোচনা করি। তিনি বলেছেন, দেশি বিদেশি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ পন্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে হটানো হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি যে সেন্টেন্সটা প্রথমেই বলেছেন, সেই সেন্টেন্সে কোথাও ছাত্র, গণবিক্ষোভ, গণ আন্দোলন এটা নাই। এটা আছে দেশি বিদেশি সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র। চক্রান্ত এবং ষড়যন্ত্র কিন্তু আসলে সহজে আপাত দৃষ্টিতে দেখা যায় না, কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, গণবিক্ষোভ হয়েছে, ছাত্র জনতার গণ আন্দোলন হয়েছে। তার মানে প্রথম সেন্টেন্সটাই তিনি শুরু করেছেন একটা মিথ্যার উপর দিয়ে, সত্যকে তিনি আড়াল করেছেন। আমরা চেষ্টা করছিলাম, ভাবছিলাম যে আওয়ামী লীগ হয়তো খুবই সংশোধন হয়ে আবার ফিরে আসবে, এই আওয়ামী লীগ থাকবে না, কিন্তু প্রথম বাক্যটায় সেটা ফেল করলো, প্রথম বাক্যটায় সেটা মনে হচ্ছে না। বুধবার 4 সেপ্টেম্বর গণমাধ্যমে এই বিবৃতিটা আসলে পাঠিয়েছে। তিনি সারা দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও নৈরাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সারা দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা আসলে কি উনি আসলে ব্যাখ্যা করতে পারবেন না। হয়তো আওয়ামী লীগের সময় যে অবস্থা ছিল, সব চুপচাপ, সব ঠিকঠাক, সব সুন্দর আছে, এরকম অবস্থা নাই এখন। এটা ঠিক যে এরকম অবস্থা মানে রাজনৈতিকভাবে নাই, আমি যা বলবে তাই, এটা নাই। এখন সবাই মানুষ কথা বলতে পারতেছে, সব জায়গা ফ্রি মুভমেন্টে চলতে পারতেছে। শুধুমাত্র যারা মোটামুটি বিগত সরকারের সময় অনেকটা প্রচন্ড প্রতাপের মাঝে ছিলেন, তারা পাচ্ছেন না। এটার জন্য হয়তো উনি হয়তো এটা বলেছেন, এটা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নৈরাজ্যকর পরিস্থিতি উনি উদ্বেগ প্রকাশ করেছেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, গত 5 আগস্ট দেশি বিদেশি সুগভীর চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ পন্থায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে হটানো হয়েছে। এখানে আবারও বলি, আসলে হটানো কেন বলা হবে, উনি তো পদত্যাগ করে চলে গিয়েছেন, যদিও এখানে উল্লেখ করা হয়নি পদত্যাগ করেছেন কি করেন নাই, এই যে আরেকটা গেম আর কি। এরপর সমগ্র বাংলাদেশে নির্বিচারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে ভয় এবং ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়। তার মানে শেখ হাসিনার মানে সরকার হটানোর পরে, পদত্যাগের পরে না, হটানোর পরে এই কাজগুলো হয়েছে। কিন্তু উনি কি বলেছেন যে হটানোর আগে কি হয়েছে? হটানোর আগে যে পুলিশ ছাত্র জনতার মাঝে যে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছিল এবং সারা ঢাকা শহর, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল এবং পুলিশ লক্ষ লক্ষ রাউন্ড গুলি ফুরিয়েছে, যা এখন জানা যাচ্ছে যে পুলিশের ভান্ডারে আর গুলি ছিল না, গুলি নাই, গুলি শেষ হয়ে গেছে। এবং শত শত, প্রায় এখন যেটা জানা যাচ্ছে প্রায় 700 উপরে, অর্থাৎ মৃত্যুর, শেখ হাসিনার পদত্যাগের দিন পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে প্রায় 700-র মতো লোক হত্যা হয়েছে। এগুলো এমনি এমনি হয়েছে, তখন কি এগুলো কিছু হয়নি? তো এইটাও আসলে চেপে যেতে হবে। আসলে ওনারা কি আসলে রাজনীতিকে মানে সে ভালো অবস্থায় ফিরে আসতে চায় কিনা, এই বিবৃতিতে আসলে সেটা দৃষ্টান্ত পরিলক্ষিত হয় না।
তিনি আরো বলেছেন, স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে কুক্ষিগত করে নৈরাজ্যবাদীরা। তার মানে বাংলাদেশে খুব ভালো গণতন্ত্র ছিল এবং স্থিতিশীল ছিল। 15টি বছর একটি দল যেমন খুশি তেমন সাজর করে একটা রাষ্ট্র পরিচালনা করেছেন, এটাই সারা পৃথিবীর মানুষ দেখেছে, শুধু বাংলাদেশের মানুষ না। এবং এসব নিয়ে দেশে বিদেশে নানা ধরনের আলোচনা সমালোচনা এবং শেখ হাসিনা সরকারকে নানা ধরনের কৈফিয়ত দিতে হয়েছে। এরপরেও উনি বলছেন যে স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা মানে খুবই সুন্দর ছিল, একদম নেট অ্যান্ড ক্লিন, একটা সাজানো গুছানো। অনেকে ফেসবুকে এখন আওয়ামী লীগের সমর্থন যারা করেন, গোড়া সমর্থন যারা করেন, সাজানো গুছানো দেশকে ধ্বংস স্তূপে পরিণত করেছে। ঠিক সেই ল্যাঙ্গুয়েজটাই আসলে এখানে আছে। স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে কুক্ষিগত করে নৈরাজ্যবাদীরা। তার মানে কুক্ষিগত কারা করেছে? আওয়ামী লীগ বাদে সবাই। আওয়ামী লীগ বাদে এখানে বাংলাদেশের জাতীয় পার্টি, তারপরে জামাত ইসলামী, তারপরে বিএনপি, তারপরে যারা রাজনীতি করে না, এবং কার নেতৃত্বে করেছে বোঝা যাচ্ছে, নৈরাজ্যবাদীরা করেছে। তার মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যে একজন সারা পৃথিবীতে স্বমহিমায় সম্মানিত, নিজের স্বমহিমায় সম্মানিত আছে এরকম একজন ব্যক্তি। তারপরে কি বলেছে, সারা দেশে পুলিশের থানাগুলোতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ বাহিনীর সদস্যদের হত্যার মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়। খুবই দুঃখ পেলাম যে আওয়ামী লীগের মতো একটি দলের যে পর্যায়ে যে পরিস্থিতি হোক, উনি কি একটিবারও লক্ষ্য করেনি, দেখেনি যে হাজার হাজার ছাত্রকে গুলি করা হয়েছে, প্রায় 33,000 ছাত্র জনতা আহত হয়েছে। এই যে মৃত্যুর যে সংখ্যাটা বললাম, এগুলো কি উনি ভুলে গেছে? উনি কি দেশে ছিল না? মানে শেখ হাসিনা পদত্যাগ করার পরে এই পুলিশের হামলা হয়েছে। আর পুলিশের হামলা তো অস্বাভাবিক কিছু না, কারণ পুলিশ এবং পুলিশকে ছাত্রদের সামনে লেলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশকে পাঠানো হয়েছে, চাকরি করোতে গুলি করো। অনেক সাধারণ পুলিশ এটা করতে বাধ্য হয়েছে, এটা সুস্পষ্ট বোঝা যায়। আর যখন নিরস্ত্র মানুষের সামনে আগ্নেয়াস্ত্রধারী পুলিশকে পাঠানো হয়, তখন বলেন তো কোথায় ক্ষতিগ্রস্ত হয়, আক্রান্ত কে হয়? আর এই শেখ হাসিনা যখন ফুয়েল জোগাতেন, শেখ হাসিনা বা আওয়ামী সরকার, শেখ হাসিনা আওয়ামী সরকার যখন ফুয়েল শেষ, তিনি যখন পদত্যাগ করেছেন, তখন কি হবে? যে ছেলেটা গুলি খেয়েছে, যে ছেলেরা গুলি খেয়েছে, যে মেয়ের ভাই বোনেরা গুলি খেয়েছে, তারা খুব হাত গুটিয়ে বসে থাকবে? এটা কখনো হয়? এটা একটা যুদ্ধ রণাঙ্গনে কি এটা হয়? এটা রণাঙ্গন তৈরি করা হয়েছে। উনি বেমালুম সেটা চেপে গেছে। তিনি বিবৃতিতে বলেছেন, পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে দেওয়া হয়। পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে দিয়েছে কে? পুলিশ বাহিনীকে সাধারণ জনগণের উপরে গুলি বর্ষণ করার নির্দেশ যিনি দিয়েছেন, তিনি পুলিশ বাহিনীর মনোবল ধ্বংস করে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। একজন মানুষও যদি একজন নিরপরাধ মানুষকে আঘাত করে, এই নিরপরাধ যে আঘাত করলো, এই মানুষটাও কিছু সময় পরই তার রাগেও যদি করে, রাগ করে গেলেও পরেও সে মানে নিজের বিচার বিশ্লেষণে আসে, তখন তার স্মৃতি কাতর হয় যে আমি কি করলাম, এটা না করলেও তো পারতাম। তো পুলিশ বাহিনী যে আওয়ামী সরকারের নির্দেশে হাজার হাজার রাউন্ড গুলি ফুরিয়েছে এবং বহু লোকের সামনে ভিডিওতে দেখা যাচ্ছে, আপনি অস্বীকার করছেন, ভিডিওতে দেখা যাচ্ছে সামনে গুলি, যার একটা গুলি দরকার তার 5টা গুলি করেছেন, হত্যা করেছেন। এই পুলিশ সদস্য রাত্রে ঘুমাতে পারবে? এখন ঘুমাতে পারবে? তাকে কেউ কিছু না করলেও তো ঘুমাতে পারার কথা না। তার তো হৃদয় দিয়ে যদি সে একটু চোখ মেলে তাকায়, মানুষ হয় আর কি, মানুষ হলে তো তার ভয় পাওয়ার কথা। হ্যাঁ, আমি কি করেছি, একটা ছেলেকে 5টা গুলি করেছি, কেন করেছি? তার মনোবল তো থাকার কথা না। আর সে কারণে সে পালিয়ে বেড়াতে পারে। তো জানে সে যে কাজ করেছে। সে এখন কিন্তু যতগুলো ঘটনা হয়েছে, বেশিরভাগ অনেক ঘটনা, যদিও ফেসবুক বন্ধ ছিল, কিন্তু মানুষের ক্যামেরা তো, মোবাইল ক্যামেরা তো বন্ধ ছিল না, যে যেখানে পারছে ছবি করেছে। আর এখন যেহেতু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে রেস্ট্রিকশন নাই, এখন কিন্তু ছবিগুলো ভিডিওগুলো পোস্ট দিচ্ছে। অর্থাৎ শেখ হাসিনা এবং আপনাদের সরকার, অর্থাৎ নানক সাহেবদের সরকার যে ভয়াবহতা তৈরি করেছে, এর কিন্তু সিমটম আছে। এটা এক লাইনে ভুলে যাওয়ার সময় নাই। এটা যে 2016 সালে, 1996 সালে বা 91-90 দশকে বা এক দশক আগের যে মানে পত্রপত্রিকা লেখা থাকলে বোঝা যেত যে এই হয়েছে, আর এখন কিন্তু ক্যামেরায় বোঝা যায়। একদম প্রত্যেক কিন্তু একজন ক্যামেরাম্যান, একজন সাংবাদিক, প্রায় সব জায়গায় ডকুমেন্টস আছে। আর সেটাকে আপনি এভাবে বললেন, আপনি তো এটা সেই মানে সংশোধন তো হনই নাই, সেই অন্ধকারেই আছেন, যেটা মনে হয় এই বিবৃতি শুনে। তো আরো বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শূন্যর পর্যায়ে না নিয়ে এনে ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসের বিস্তার ভয়াবহতম। আচ্ছা, বলেছেন যে
আইন শৃঙ্খলা শূন্যর পর্যায়ে, তিনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি শূন্যের পর্যায়ে নামিয়ে নিয়ে ইতিহাসে ভয়াবহতম সন্ত্রাসের বিস্তার ঘটানো হয় এবং সেটাকে নৈতিক বৈধতা দেয় সন্ত্রাস ভিত্তিক রাজনৈতিক অপশক্তিগুলো। সন্ত্রাস ভিত্তিক রাজনৈতিক অপশক্তি কি, কাকে বোঝাচ্ছে? মানে এরা সব কবিতা লেখা শুরু করছে, মানে বসে বসে বাস্তবতা বিবর্জিত কল্পনা প্রসূত লেখা, এটা এখনো এদের মাথায় আসে। তাদের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের শিকার হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী, সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী সহ দেশের সাধারণ মানুষ তাদের এই যে একটা কথা বলেছে যে তাদের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের শিকার হয়, তা সারা বাংলাদেশে বহু আওয়ামী নেতা কর্মী আক্রান্ত হয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও যারা আওয়ামী নেতা কর্মী ছিল তারা আক্রান্ত হয়েছে। এটা অস্বাভাবিক কিছু না। যে লোকটাকে আপনি 15 বছর ধরে মেরেছেন, যে লোকটাকে আপনি 15 বছর ধরে মানে তার হাড্ডিগুড্ডি ভাঙার চেষ্টা করেছেন, সে লোকটা আপনি যখন পালিয়ে গেছেন, আপনার এনার্জি যখন চলে গেছে, তখন স্বভাবতই একটা প্রতিশোধ পরায়ণ হবে। এটা অস্বাভাবিক কিছু না। তবে সেটাও যে লাগাম টানা সম্ভব না তাও কিন্তু না, এবং সেটা হয়েছে এবং মানুষ কিন্তু শান্তিতেই আছে বলা যায়। আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন সেটাও ঠিক যে আওয়ামী লীগের নেতা কর্মীরা সাধারণত এখন কেউই বাসা বাড়িতে নেই। তো কেন নাই সেটা ভালো জানার কথা, কিন্তু হাইড করার কোনো যুক্তি থাকতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মী সহ সহস্রাধিক মানুষ প্রাণ হারায়, এই কথাটা মিথ্যা। আওয়ামী লীগের নেতাকর্মী সহ সহস্রাধিক মানুষ প্রাণ হারায় ঠিকই। সেই সহস্রাধিক মানুষ কারা? সেই সহস্রাধিক মানুষ হচ্ছিল বিফোর 5ই আগস্টের আগে ছাত্র জনতা। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান হামলার পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছে। এটা একেবারেই সত্য কথা। যে ঘটনাগুলো হয়েছে আপনার সহিংসতায় জড়িতদের প্রতি ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সারা দেশে 10,000-এর মতো দলীয় স্থাপনা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করা হয়েছে। এটা আপনার অত্যাচারের যে কেন্দ্রবিন্দু, সেই অত্যাচারের কেন্দ্রবিন্দুগুলো যখন মালিকহীন হয়ে গেছে, তখন সেই স্থাপনাগুলো তো রক্ষা করার জন্য কেউ নাই। তো আপনারা এই পরিস্থিতি তৈরি করেছেন কেন? বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি বিজড়িত জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন 32 নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। এটা মানে অবশ্যই একটা অন্যায় কাজ করা হয়েছে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি এবং তার স্মৃতি বিজড়িত স্থান যেটা মিউজিয়াম করা হয়েছিল, সেই মিউজিয়াম কোনোভাবেই কোনো রকমের ক্ষতি সাধনের শিকার হোক, এটা কাম্য না। কিন্তু যেহেতু হয়েছে, এটার জন্য সরকারকেই রিবিল্ড করতে হবে এবং তার সমাধান করতে হবে। সেইটা যেহেতু বোঝা যাচ্ছে যে এটা জন অসন্তোষ থেকে এটা হয়েছে, তো তাদের উচিত, সরকারের উচিত সেগুলোকে পুনর্নির্মাণ এবং সংস্কার করে আবার আগের অবস্থায় ফিরে আনা। বা এই ব্যাপারে যদি জাহাঙ্গীর কবির নানক আবেদন করতেন তাহলে হয়তো সেটা খুবই যুক্তিগ্রাহ্য হতো। কিন্তু তিনি অভিযোগ করেছেন জনরোষ থেকে মানুষকে অনেক সময় ফেরানো যায় না, এবং সেটাই হয়েছে এবং তাৎক্ষণিকই হয়েছে। যেমন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে হয়েছে। যে লোকটা বলতো এটা তার দেশ, তার বাবা স্বাধীন করেছে, এটা তার বাবার দেশ, তার মানে এটা একেবারেই তার দেশ, এবং গণভবন তার। একসময় গণভবন কিনে নেওয়া হয়েছিল মানে সারা জীবনের জন্য, এবং SSF দেওয়া হয়েছিল প্রত্যেকটা সদস্যদের জন্য বঙ্গবন্ধু কন্যা। তো তার সে যখন থাকে না, তখন এই প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা হয় তা বঙ্গভবন এবং এই যে বঙ্গবন্ধুর মিউজিয়াম, সেটার পরিণতি আমরা দেখেছি। এরকমই হয় যখন মানুষ ক্ষোভ এবং ক্রোধের ফেটে পড়ে, তখন নানা কিছুই হতে পারে। বিবৃতিতে তিনি আরো বলেন, গত 5ই আগস্টের ঘটনার পরে একে একে বাংলাদেশের ঐতিহ্য, খ্রিস্টীয় সংস্কৃতির উপর আঘাত হানা হয়েছে। তার মানে এটা বলার চেষ্টা করা হয়েছে যে মৌলবাদী সন্ত্রাসী দোসর, মানে এই লাইনে ব্যাখ্যা করা হয়নি কিন্তু বলা হয়েছে। কৃষ্টি সংস্কৃতি, আপনি একটা মূর্তি বানালে সেটা কৃষ্টি সংস্কৃতি হয়ে যায়। স্বাধীনতা যুদ্ধের অন্যতম স্মৃতি মেহেরপুরে আম্রকানের মজিদনগর জাদুঘর, জাতির পিতার ভাস্কর্য প্রতিমূর্তি। আচ্ছা, মেহেরপুরে আম্রকানন যে জাদুঘর, সেই জাদুঘরে কিন্তু ওইখানে কিন্তু জাতির পিতার ভাস্কর্য আছে, এটা সত্য। কিন্তু ওইখানে ভাস্কর্যটার প্রাসঙ্গিকতা কি, এবং সেই ভাস্কর্যতে আসলে কাদের স্থান পাওয়ার কথা ছিল? শুধু কি বঙ্গবন্ধু বা তার দলীয় নেতাকর্মী বা ওখানে যারা অবদান রেখেছে তাদের ভাস্কর্য স্থান পাওয়ার কথা ছিল? এটা কিন্তু সেই শুরু থেকে একটা সমালোচনা ছিল। যাও, সেটাও বড় বিষয় না। যেহেতু এটা জনরোষে পরিণত হয়েছে, সেহেতু এটা বিধ্বস্ত হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এবং এটা তাদের কর্মফলই বলা যায়।
এটা এই যে নষ্ট বিনষ্ট করার পিছনে তাদের কর্মফল এখানে কাজ করেছে। প্রতিবাদ জয়নুল আবেদিনের ভাস্কর্য ভাঙার পাশাপাশি বিভিন্ন স্থানে ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, জয়নুল আবেদিনের ভাস্কর্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য, এটা যেটা মনে হচ্ছে যে ভাঙতে ভাঙ সব ভাঙ এরকম একটা স্লোগানে এগুলো করেছে। যারা করেছে তারা নিঃসন্দেহে অন্যায় করেছে, অথবা বলতে হবে তারা ভুল করেছে, না বুঝে করেছে, আবেগে করেছে। এগুলো আবার রিবিল্ড করার জন্য তিনি দাবি করতে পারেন এবং এগুলো কোনো স্থাপনের জন্য দাবি করতে পারেন। এ ধরনের হীন অপচেষ্টা বাঙালি ঐতিহ্য চেতনার মূলে আঘাত। হ্যাঁ, ঐতিহ্য চেতনার মূলে তো অবশ্যই আঘাত। বাংলাদেশের 15 বছর যে শাসন ব্যবস্থা, রাজনীতি, কৃষ্টি, কালচার, যে গণতন্ত্র নিরুৎসাহিত করা, যে দমন পীড়ন, যে কথা সেন্সরশিপ করা, মিডিয়া সেন্সরশিপ করা, এগুলো তো আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি তো আসলে এই ছাত্র জনতা চাই নাই। এটা যথার্থই বলেছেন যে আমাদের সংস্কৃতি যদি এইগুলো হয়, আমাদের সংস্কৃতি যদি এমন হয় যে একজন ব্যক্তির মূর্তিতে সারা বাংলাদেশ ভাস করছে, সারা বাংলাদেশ ছেয়ে যাবে, সেটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, সব জায়গায়, আর কারো কিছু থাকবে না, এটা তো আমাদের সংস্কৃতির অংশ। 15 বছর থাকলে তো অংশই বলা যায়, 1-2 বছর থাকলে, 5-6 বছর থাকলে কোনো জিনিস সেটা সংস্কৃতির অংশ হয় না। কিন্তু কোন বিষয় সংস্কৃতির অংশ হয় এটা আগে জানতে হবে। একটা বিষয় সংস্কৃতির অংশ কখন হয়? যখন এটা কাল উত্তীর্ণ হয়, তখনই সেটা সংস্কৃতির অংশ হয়। লুঙ্গি পরা কখন আমাদের সংস্কৃতির অংশ ছিল? আমাদের ধান বানা, আমাদের লাঙল দিয়ে চাষ করা আমাদের কৃষি সংস্কৃতির অংশ ছিল। এরকম সংস্কৃতির অংশ কত বছরে হয় এটা আসলে উনি ব্যাখ্যা করে নাই, সে কারণে এই কথাটা আসলে খুব গ্রহণযোগ্য না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যে কোনো ন্যাক্কারজনক কর্মকাণ্ড তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে খুবই যথার্থ এবং খুবই ন্যায়সঙ্গত, এবং ওনারা যেন বরাবরই এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ তীক্ষ্ণ করে, তীব্র করে। তবে ওনারা নিজেরা যে অন্যায়গুলো করেছেন সেই অন্যায়গুলো যেন মানে বুক চিতিয়ে, মানে খুব সাহসের সাথে স্বীকার করেন যে তাদের এইগুলো ভুল হয়েছে, তাদের এগুলো অন্যায় হয়েছে, তারা এগুলো বুঝতে পারেনি, তারা এই কাজগুলো যথার্থ করেছে, এই কাজ করার জন্য তারা এই কাজ করেছে, এই ব্যাখ্যা তারা দাঁড় করাতে পারে, যেন আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা তাদের পলিসি নির্ধারণ করতে পারে। কিন্তু যে বিবৃতিটা ওনারা পাঠিয়েছেন তাতে বাংলাদেশের মানুষ, বর্তমান সময়ের মানুষ যারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বাইরেও যারা আছেন, তাদেরই হয়তো একটা আকাঙ্ক্ষা থাকতো বা পোষণ করতো যে আওয়ামী লীগ ঠিক হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে, বাংলাদেশের নতুন নেতৃত্ব আসবে, তারা জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিবে এবং সেভাবে তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে আসবে। কিন্তু এই বিবৃতি কিন্তু প্রমাণ করে না। 1 মাসের ব্যবধানে যে বিবৃতি দিয়েছে, এই বিবৃতির মাধ্যমে পুরা দেশের বাস্তব অবস্থাকে একেবারেই আড়াল করে দেওয়া হয়েছে। সেখানে যে জন আন্দোলন হয়েছে, গণবিক্ষোভ হয়েছে এবং হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে পুলিশের গুলিতে এবং আওয়ামী দলীয় বিভিন্ন ব্যক্তির প্রকাশ্য অস্ত্রের আঘাতে এবং বহু মানুষ যে খুন হয়েছে, এটা যখন আপনি বেমালুম চেপে যান, তখন এই বিবৃতির চায়না মূল্য এদেশের মানুষের কাছে থাকার কথা না। বরং এই বিবৃতি দিয়ে আপনারা যে আসলে এখনো রাইট ট্র্যাকে যাওয়ার কাছেও নাই, সেটাই প্রমাণ করলে বলে প্রতিমান হবে। তো সময় তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।